বাংলা কাহিনী কথায় প্রীতির তরফ থেকে সকল প্রিয় শ্রোতা বন্ধুকে জানাই সুস্বাগতম। আজকের অলৌকিক পর্ব আপনারা শুনছেন লেখক মনোজ সেনের লেখা ভৌতিক গল্প ইন্দ্রিয়ের ওপারে। এটি দ্বিতীয় পর্ব। একটু বেলা বাড়তে আমিও নিচে গেলাম চায়ের সন্ধানে। সেখানে সন্তোষবাবুর সঙ্গে দেখা। ওকে রঙ্গলাল বাবু কথা বলতেই বললেন, তোমাকে তখনই বলিনি ওর সঙ্গে এখানে আলাপ করার চেষ্টা বৃথা। ভদ্রলোক এমনিতেই একটু বেশি রকমের গম্ভীর। কলেজেও কথা বলেন খুব কম, কিন্তু এ বাড়িতে কথা একেবারেই বলেন না। তার অবশ্য কারণও আছে। আমি জিজ্ঞেস করলাম, কি কারণ? কারণ দুটো। প্রথমত, উনি এখানে আসেন সাধনা করতে, তখন কথা বলে নষ্ট করবার মতো সময় ওর থাকে না। আর দ্বিতীয় হচ্ছে, এই মেশে যারা আছেন তাদের সঙ্গীত সম্বন্ধে যা জ্ঞান, সেই সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। আর একটু বেড়া বাড়ুক, সবাই যখন মোদনায় স্নান করতে যাবেন তখন তাদের সঙ্গীত চর্চা একটু সুন্দর। মানে সঙ্গীত তোমাকে শুনতেই হবে তাদের। আর তখনই বুঝতে পারবে কেন রঙ্গলাল বাবু এদের সঙ্গে কথা বলতে চান না বা বলতে ভয় পান। পরের দিন রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি পশ্চিমের জানলার দ্বাদশীয় চাঁদ হেলে পড়েছে। আমার সমস্ত ঘর একটা উজ্জ্বল কিন্তু বিষণ্ণ আলোয় ভরে রয়েছে। আমার মনে হলো আমার মনটাও যেন কেমন বিষণ্ণ হয়ে রয়েছে। অনেকটা একটা করুণ অথচ মধুর স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে গেলে যেরকম হয়। যদিও তখন চারদিক নিস্তব্ধ, তবু বুঝতে পারলাম কোনো এক অনির্বচনীয় সঙ্গীতের মধ্যে এতক্ষণ ডুবেছিলাম, যেটা বন্ধ হতেই আমার ঘুম ভেঙে গেছে। আমার অবচেতন মন তখনও তার রেশ বহন করে চলেছে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করেছি। ঠিক তখনই ওপর তলার জানলার ভেতর দিয়ে একটা দীর্ঘ চাপা অথচ বন্ধ ঝঙ্কার ভেসে এল। আমি উদ্গ্রীব হয়ে উঠলাম। আস্তে আস্তে সেই ঝঙ্কার রূপ দিল জলিয়ায়। আর সে কি অপরূপ রূপ! মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম। বাজনা যখন থামল তখন পশ্চিম আকাশ অন্ধকার করে চাঁদ অস্ত হয়েছে। পূবের আকাশ নতুন দিনের সম্বর্ধনার জন্য প্রস্তুত। আমি রোমাঞ্চিত দেহে মাতালের মতো টলতে টলতে বিছানা ছেড়ে উঠে ঘর থেকে ছাদের উপর এসে দাঁড়ালাম। ভোরের ঠান্ডা হাওয়ায় আমার সমস্ত শরীর যেন জুড়িয়ে গেল। আমি পশ্চিম দিকের আলসের ওপর ভর দিয়ে দূরের ধান ক্ষেতের দিকে চেয়ে রইলাম, যাতে আমার পেছনে যার পায়ের শব্দ সিঁড়ি দিয়ে নেমে আসছে তার ভ্রুভঙ্গি এই ভোরের বাতাস আর জগিয়ায় রেশটুকু নষ্ট করে না দিতে পারে। পায়ের শব্দ ছাদের ওপর এক মুহূর্ত ইতস্তত করল, তারপর নিচে নেমে গেল। বুঝলাম রঙ্গলাল আমাকে দেখেছেন এবং বোধ হয় কালকের মতো একটা বিনীত নমস্কার আশা করেছিলেন। কিন্তু বুঝলাম না নমস্কারটি না পেয়ে তিনি খুশি হলেন কিনা। সন্তোষবাবু আমাকে দেখেই হৈ হৈ করে উঠলেন। বললেন, কিসে চিত্তপ্রসাদ, সারা রাত ঘুমোনি নাকি? চোখের তলায় কালি, বুকটা পাংশুটে হয়ে রয়েছে। উপরের বাজনায় ঘুমের ব্যাঘাত হচ্ছে বলে মনে হচ্ছে। তুমি বরং নিচে চলে এসো, আমার ঘরেই না হয় একটা খাট পেতে দেওয়া যাবে। রাত্রে ঘুম না হলে সারাদিন আদালতে কাজ করবে কি করে? আমি বললাম,
ঘুম যে কম হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই সন্তোষবাবু, কিন্তু তার বদলে যা পাচ্ছি সেটার তো কোনো তুলনাই হয় না। কি অসাধারণ হাত আপনাদের রঙ্গনাথ বাবুর! এমন দিনেও এখানে পুরোপুরি নষ্ট হচ্ছে। কলকাতায় গেলে একদিনে সকলে মাথায় করে রাখবে। সন্তোষবাবু মৃদু হেসে বললে, বটে বটে, তা তোমার তো বাপু গান বাজনা সম্পর্কে দিব্যি জ্ঞান আছে দেখছি। তালিম টালিম নিয়েছে নাকি কোনো ওস্তাদের কাছে? আমি জোরহাট কপালে কি বললাম, আগে হ্যাঁ, তারাদাস গোস্বামীর কাছে আমার প্রথম হাতে খড়ি। এখন মাঝে মাঝে ওস্তাদ ওয়াহিদুল্লাহ খানের কাছে যাই। সন্তোষবাবু বেশ আশ্চর্য হয়ে বললেন, তুমি তারাদাস গোসাইয়ের ছাত্র? বলো কি! আমি যে গানের গ জানি নে, আমিও তো তার নাম শুনেছি। তবে তো তুমি সত্যি সত্যি কিছু জানো, ভারী আশ্চর্য ব্যাপার। আমি কিঞ্চিত ক্ষুব্ধ হয়ে বললাম, কেন, আশ্চর্য কিসের? আমার চেহারা দেখলে মনেই হয় না যে আমি গান সম্পর্কে কিছু জানতে পারি। কেন, আপনাদের ওই রঙ্গলাল বাবুর মতো রঙ্গদার চেহারা না হলে বুঝি সঙ্গীতজ্ঞ হওয়া যায় না? সন্তোষবাবু প্রবল বেগে হাত নেড়ে সহাস্যে বললেন, আরে না না, তোমার কথা আমি বলছি না। আমি আশ্চর্য হচ্ছি অন্য কথা ভেবে। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? সন্তোষবাবু একটু চিন্তা করে বললেন, আজ থাক, তোমাকে আর একদিন বলবো। আমার মনে কেমন একটা ধাঁধা লেগে গেল। বললাম, দেখুন সন্তোষবাবু, আপনার মনের কথা এখন না বলে যদি পরে বলতে চান, না হয় তাই বলবেন, কিন্তু আপনাদের রঙ্গলাল বাবু সম্পর্কে আর একটা প্রশ্ন আমার মনে জেগেছে, সেটার কিন্তু জবাব চাই। প্রশ্নটা হলো, রঙ্গলাল বাবু কি আপনাদের ভয় করেন? আপনাদের যে উনি এড়িয়ে চলেন, সেটা কি অহংকারে না কোনো একটা ভয়ে? আমার প্রশ্ন শুনে সন্তোষবাবু ভয়ানক গম্ভীর হয়ে গেলেন। বললেন, এরকম একটা ধারণা তোমার হলো কি করে? আমি বললাম, গতকাল সকালে উনি যখন আমার দিকে ভুরু কুঁচকে তাকালেন, তখন আমার কেমন যেন মনে হয়েছিল ওনার দৃষ্টিতে বিরক্তির চেয়েও ত্রাসটাই বেশি। পরে আবার আপনিও বললেন, উনি আপনার মেসের বোর্ডারদের সঙ্গে কথা বলতে ভয় পান। তাইতেই আমার মনে প্রশ্নটা এলো, সত্যি কি উনি ভয় পান নাকি? কিসের ভয়? সন্তোষবাবুর মুখে তাঁর স্বভাব সিদ্ধ হাসিটা ফিরে এলো না। উনি পূর্ববৎ গম্ভীর মুখে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, কিছু মনে করো না চিত্তপ্রসাদ, তোমার এই প্রশ্নের জবাবও আমি দিতে পারলাম না, পরে হয়তো কোনোদিন দিতে পারবো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই প্রশ্নটার জবাব দিতে তো নিশ্চয়ই আপত্তি নেই। ওর ঘরটা পরিষ্কার করে কে? সন্তোষবাবু উত্তর দিলেন, ওহো, সে জমিদার বাড়িতে পূর্ণ বলে একটা কাহলা বোবা চাকর আছে, সে দুপুরবেলায় এসে ঝাঁট ফাট দিয়ে যায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কালা বোবা? উত্তরটা শুনে আমি হতাশ হয়ে চুপ করে গেলাম। সেদিন সারাদিনই কাছারিতে চিন্তিত হয়ে রইলাম। রঙ্গলাল বাবুর ভেতরে কোথাও একটা রহস্য আছে। সন্তোষবাবু সেটা জানেন, কিন্তু চেপে যাচ্ছেন। কেন? রঙ্গলাল বাবুর পরিবারের কাছে চাকরি পাওয়ার কৃতজ্ঞতাবশত, না অন্য কোনো ব্যাপার? আর রহস্যটাই বা কি? জমিদারের ছেলে,
গান বাজনা নিয়ে আছেন, কোনো অন্যায় বা অসামাজিক কাজ নয়। তার মধ্যে গোলমাল কি হতে পারে? কৌতূহল বড় বিশ্রী জিনিস, একবার চেপে ধরলে তার নিবৃত্তি না হওয়া পর্যন্ত চাপ বেড়েই চলে, স্বস্তি দেয় না কিছুতেই। কাজেই স্থির করে ফেললাম, এই রহস্যের সমাধান করতেই হবে। তার আগে কলকাতায় ফেরা নেই। এই স্থির করতে করতে 4টে বেজে গেল, কাছারি বন্ধ হওয়ার সময় হয়ে গেল। ভাবলাম একবার রাজ কলেজে যাই, সেখানে গিয়ে সোজাসুজি রঙ্গলাল বাবুর সঙ্গে আলাপ জমাবো। ভদ্রলোক যদি ভাগিয়ে দিতেও চান, ছাড়ব না। আমি উকিল, নাছোড়বান্দা হওয়া আমার পেশার একটা অঙ্গ। এই ভেবে রাস্তায় বেরোতেই দেখি সন্তোষবাবু আর একজন মধ্যবয়স্ক ভদ্রলোককে সঙ্গে নিয়ে একটা গাছতলায় দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে দুজনেই এগিয়ে এলেন। অপরিচিত ভদ্রলোকটির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়ে সন্তোষবাবু বললেন, চিত্তপ্রসাদ, ইনি আমাদের রাজ কলেজের অধ্যাপক নৃপেন্দ্রনাথ ঘোষ। একে তোমার কাছে নিয়ে এলাম একটা কথা আলোচনা করব বলে। আজ সকালে তোমাকে যে কথাটা বলবো বলবো করেও বলতে পারিনি, সেটাই আর কি। আমি বললাম, বেশ তো, সে তো খুব ভালো কথা। তাহলে চলুন ওই বেঞ্চিটাতে গিয়ে বসি। বেঞ্চিতে বসে আলাপচারি শুরু হলো। সন্তোষবাবু বললেন, দেখো চিত্তপ্রসাদ, নৃপেন্দ্রবাবুকে কেন এনেছি সে কথা আগে বলি। আমাদের এই থামলে সিংহরায় পরিবার ছাড়া শাস্ত্রীয় সঙ্গীতে এক্সপার্ট বলতে যদি কেউ থাকেন, তো ইনি এই ভদ্রলোক। বলতেই নৃপেনবাবু প্রবল বেগে হাত নেড়ে প্রতিবাদ করে উঠলেন। তারপর বললেন, আরে না না, শাস্ত্রীয় সঙ্গীতের আমি কিছুই জানি না। আমার বাড়িতে একটা ফোনোগ্রাম আছে, আর কিছু কেশি দে, ইন্দুমতি, কে মল্লিকের রেকর্ড আছে। তাতেই সকলের ধারণা হয়েছে যে আমি বুঝি মস্ত বড় বোদ্ধা। ব্যাপারটা তা নয়। এক্সপার্ট হওয়াটা আসল কথা নয়। আসলে গান সম্পর্কে আমার কিছু ধারণা আছে, আর সেই সূত্রেই আমাদের আপনার কাছে আসা। আমি ভীত হয়ে বললাম, কি সর্বনাশ, আমাকে গান টান গাইতে বলবেন না তো? নৃপেনবাবু সহস্যে বললেন, আপনি তারাদাস গোসাইয়ের ছাত্র, আপনাকে গাইতে বলবো না এ কথা জোর করে বলতে পারছি না। তবে এখন নয়, এখন আমরা এসেছি রঙ্গলাল বাবুকে নিয়ে কিছু কথা বলবার জন্যে। আচ্ছা, আপনি কি সন্তোষবাবুকে বলেছেন যে রঙ্গলালের অসাধারণ হাত, তার বাজনা অপূর্ব? আমি উত্তর দিলাম, হ্যাঁ বলেছি। নৃপেনবাবু বললেন, ঠাট্টা করে বলেছেন না সত্যি সত্যি? আমি আশ্চর্য হয়ে বললাম, ঠাট্টা হতে যাবে কেন? আমি তো ওর বাজনা শুনেছি, সত্যি অসাধারণ বাজানোর হাত ওর। নৃপেনবাবু আবারও জিজ্ঞেস করলেন, কি শুনেছেন? আমি বললাম, প্রথম দিন এসরাজে আশা করি, আর দ্বিতীয় দিন দিলরুবাই যোগিয়া। নৃপেনবাবুর মুখে এবার হাসি ফুটল। বললেন, ওহো, এই, আর দুটোই নিশ্চয়ই ভোর রাতে ঘুম চোখে শুনেছেন? তাহলে তো ঠিকই আছে। আসলে কথা কি জানেন, রঙ্গলাল ইদানিং কেমন একটু রহস্যময় হয়ে পড়েছে, তাই। আমি বললাম, আর একটু খোলসা করে বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। গান বাজনার মধ্যে রহস্য আসে কোত্থেকে? নৃপেনবাবু বললেন, আচ্ছা বেশ, আমি তাহলে যথাসাধ্য খোলসা করে বলছি। দেখুন, আমি আর রঙ্গলাল খুবই ছোটবেলাকার বন্ধু। আমরা একই পাঠশালায় পড়াশোনা করেছি, শেষ করি একসঙ্গে ঢাকা ইউনিভার্সিটিতে।
আর এই সন্তোষ ঘোষাল আমাদের চেয়ে 2 বছরের জুনিয়র। পরিচয় এই ঢাকাতেই। সন্তোষের সাবজেক্ট ছিল দর্শন শাস্ত্র, আমার ইংরেজি সাহিত্য আর রঙ্গলালের ইতিহাস। ঢাকার জগন্নাথ হলে একসময় আমরা 3 জনে বড়ই আনন্দের সময় কাটিয়েছি। আমরা যখন পাশ করি তখন কুলভূষণ বাবু কলেজ খুলেছেন, কাজেই আমরা যে সবাই সদল বলে এসে সেই কলেজেই যোগ দেব তাতে আর আশ্চর্য কি। এই পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল। গোলমাল বাঁধল আজ থেকে বছর 8 আগে। তখন কুলভূষণ বাবুর মেয়ের বিয়ে উপলক্ষে বেনারস আর লখনৌয়ের কিছু ওস্তাদ এসেছিলেন আমাদের এখানে। তাদের মধ্যে বুড়ো বীণাবাদক ওস্তাদ ওমর আল মালিক আর 2 বাইজি তামিম বানু আর হাফমা বানুর গান বাজনা শুনে রঙ্গলাল হঠাৎ খেপে উঠল। এর আগে পর্যন্ত রঙ্গলালের সঙ্গীতের প্রতি অতিরিক্ত রকমের কোনো অনুরাগ আমরা কখনোই দেখিনি, বরঞ্চ সুর জ্ঞানের অভাবই দেখেছি। সেই লোক এখন শাস্ত্রীয় সঙ্গীত শেখবার জন্যে মরিয়া হয়ে উঠল। কুলভূষণ স্বভাবতই মনে করলেন যে সুরের চেয়েও 2 বাইজির সুরতি রঙ্গলালকে বেশি আকৃষ্ট করেছে। অতএব ছোট ভাই শাস্ত্রীয় সঙ্গীত শেখার প্রস্তাব করা মাত্র কুলভূষণ তাকে আচ্ছা করে বকে দিলেন। কিন্তু বকে কি আর সব সমস্যার সমাধান হয়? মহা সাংসারিক অশান্তি লেগে গেল। শেষ পর্যন্ত কুলভূষণ ভাইয়ের প্রস্তাবে রাজি হলেন, কিন্তু এই শর্তে যে সে এখানে থেকেই গান শিখবে, ওই লখনৌ যাওয়া চলবে না। অতঃপর রঙ্গলালের গুরু এলেন এখানে। ভগবান জানেন তাকে এখানে আনতে কুলভূষণের কত টাকা খরচ হয়েছিল। সেই গুরু আর কেউই নন, বুড়ো ওস্তাদ ওমর আল মালিক। ওস্তাদজি তার শিষ্যকে প্রথমে বীণা শেখালেন না, কিন্তু শুরু করলেন এসরাজ আর দিলরুবা দিয়ে, আর শিষ্য প্রবল উৎসাহে শিখতে আরম্ভ করে দিল। কুলভূষণ বাবু কলেজের একটি ঘর ছেড়ে দিলেন ওদের জন্যে, কিন্তু এই শেখানোটা বেশি দিন আর সুখপ্রদ রইল না। আমরা প্রায়ই শুনতাম ওস্তাদজি চিৎকার করছেন, বকাবকি করছেন, যেন উনি যা দিতে চাইছেন শিষ্য তা নিতে পারছে না।